সাইবার আগ্রাসন থামছেই না, গুজব অপপ্রচারের বলি হচ্ছে মানুষ। উস্কানিমূলক কন্টেইনে সয়লাভ সামাজিক মাধ্যম, ঠেকাতে শাস্তির পরামর্শ। দেশ অস্থিতিশীল করার সাম্প্রদায়িক অপচেষ্টার ছাড় নেই হুঁশিয়ারি আওয়ামী লীগের। সরকারের আন্দোলন ঠেকানোর চেষ্টা, বলছে বিএনপি। দেশে খাদ্যের অভাব হবে না বললেন প্রধানমন্ত্রী। অপচয় না করার আহ্বান। কৃষি পণ্যের বাজারজাতকরণে গুরুত্ব দিচ্ছে সরকার। নির্বাচনী সংঘর্ষে হতাহতের ঘটনায় মাগুরায় থমথমে পরিস্থিতি। এখন পর্যন্ত আটক 4, চলছে মামলার প্রস্তুতি। ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত 7, আহত 10 জন। পাটুরিয়া দৌলদিয়া ফেরি পারাপারের অপেক্ষায় যানবাহনের দীর্ঘ সারি। 12.5 কোটি টাকার আইসসহ টেকনাফের মাদক ব্যবসায়ী ঢাকায় গ্রেপ্তার। বার্মিজ পণ্যের আড়ালে মিয়ানমারের মাদক যাচ্ছে সারা দেশে। এবং টি-20 বিশ্বকাপের পর্দা উঠছে কাল। কোয়ালিফায়ার ম্যাচে লড়বে বাংলাদেশ স্কটল্যান্ড। সুস্থ হওয়ায় মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদ। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। পুরো সংবাদের সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি ফার্নেস জুই এবং আমি সালেজুর চৌধুরী। দেখছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার, অতঃপর দাঙ্গা, যার বলি হচ্ছেন সাধারণ মানুষ। সম্প্রতি কুমিল্লার ঘটনা যার বাস্তব উদাহরণ। শুধু তাই নয়, সামাজিক রাজনৈতিক অস্থিরতা বাড়াতে এইসব অপপ্রচার চলছে দেশের বাইরে থেকেও। তবুও যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছেই সবাই জিম্মি। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের শৃঙ্খলা রক্ষায় এই জিম্মি দশা থেকে দ্রুত বেরিয়ে আসতে হবে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা মনে করছেন, অপরাধীদের শাস্তির আওতায় আনতে না পারলে এমন অবস্থা চলতেই থাকবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। সম্প্রতি কুমিল্লার ঘটনায় মুহূর্তে উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম। সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনা বাংলাদেশে এটাই প্রথম নয়। এর আগেও রামু বা নাসিরনগরের ঘটনাও কারো অজানা নয়, যার নেপথ্যে সবচেয়ে বড় দায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার। দেশে বা দেশের বাইরে বসে এমন সাম্প্রদায়িক, সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য প্রতিদিন তৈরি হচ্ছে অসংখ্য কন্টেন্ট। প্রচলিত আইনে বিচার না হওয়ায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। অধিক মাত্রায় সামাজিক যোগাযোগ মাধ্যম নির্ভরতা ও তথ্য যাচাই না করাকেই দুষছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা, যার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে জিম্মি হয়ে পড়ছে পুরো রাষ্ট্র। যে তথ্য সরকারের কাছে নেই সেই তথ্য গুগলের কাছে, ফলে আমাদের দেশ হিসেবে পুরোপুরি আমার গুগলের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। সাইবার অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন, দেশের প্রচলিত আইনে বিচার পেতে আইন প্রয়োগকারী সংস্থা সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবেই কাজ করতে হবে। তারা যাতে খুব দ্রুত গতিতে এই বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে একটি সমান প্ল্যাটফর্ম আইন অনুযায়ী আনতে পারে, সেই বিষয়টা আসলে আনাটা এখন খুবই জরুরি বলে আমি মনে করি। ফেসবুক একটি দেশের গণতন্ত্রের জন্য হুমকি। সম্প্রতি এমন তথ্য দিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছেন খোদ ফেসবুকের সাবেক কর্মকর্তা ফ্রান্সিস হাউজেন। তাই যদি হয়, তবে এই অপপ্রচার রোধে কি করণীয় হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে খাদ্যের অভাব হওয়ার কোনো আশঙ্কাই নেই। শনিবার বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে তিনি আরও বলেন, নীতি এবং আদর্শের অভাবে বিএনপি ক্ষমতায় থাকাকালে বাংলাদেশে খাদ্য ঘাটতি রাখত। আর আওয়ামী লীগ ক্ষমতায় এসে বিশ্ব ব্যাংকের নিষেধ সত্ত্বেও কৃষিতে ভর্তুকি দিয়েছে। শেখ হাসিনা বলেন, শুধু খাদ্য উৎপাদন নয়, এর যথাযথ বাজারজাতকরণ প্রক্রিয়ার উপরও গুরুত্ব দিচ্ছে সরকার। শাহ আলী জয়ের রিপোর্ট। গবেষণা চালিয়ে যাচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজ, খাদ্যশস্য এবং মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান বিশ্বের দেশগুলোর শীর্ষ কাতারে। প্রধান খাদ্য ধান উৎপাদনে বাংলাদেশ বিশ্বের তৃতীয়, সবজি এবং আলু উৎপাদনে সপ্তম, অভ্যন্তরীণ উন্মুক্ত জলাশয়ে মাছ উৎপাদনে তৃতীয় এবং বদ্ধ জলাশয়ে মাছ উৎপাদনে বাংলাদেশের অবস্থান পঞ্চম। এই প্রেক্ষাপটে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে আয়োজিত এই সেমিনারে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেমিনারে প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রতিটি মানুষের জন্য খাদ্য নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আমরা যখন এই খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা ঘোষণা দিলাম, তখন পার্লামেন্টেই বিএনপির পক্ষ থেকে বলা হলো যে বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পূর্ণ হওয়া ভালো না, বিদেশি সাহায্য পাওয়া যাবে না। আমি শুধু এটুকুই বলতে চাই যে মানুষের নীতির ব্যাপারে
আদর্শের ব্যাপারে যে তফাৎটা রয়েছে সেটা সকলে বোঝা উচিত বাংলাদেশের মানুষের। তা আমি সেখানে জবাবে উঠে দাঁড়িয়ে বলেছিলাম যে বাংলাদেশের মানুষ কি সারা জীবন অন্যের কাছে হাত পেতে ভিক্ষা করে চলবে? করোনা মহামারীর মতো দুর্যোগে সরকারের যথাযথ পদক্ষেপের কারণে দেশে খাদ্যের অভাব হয়নি বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। আমরা কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ ও ভ্যালু চেইন ব্যবস্থাপনার উপর গুরুত্ব আরোপ করছি। 2009 থেকে বর্তমান পর্যন্ত বৈরী পরিবেশ সহনশীল 655টি উন্নত ফলনশীল জাতের ফসল এবং 591টি প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে, যা জলবায়ু ও মৃত্তিকা উপযোগী অনুযায়ী শস্য বিন্যাস করেছি। কৃষি শিক্ষা গবেষণার খাতে বরাদ্দ আমরা আরও বৃদ্ধি করেছি। মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশের কোথাও যেন জমি অনাবাদি পড়ে না থাকে তা নিশ্চিত করতেও বলেন সরকার প্রধান। মৌলিক চাহিদাগুলি পূরণ করা। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে স্বাধীনতা বিরোধী শক্তি অপচেষ্টা চালাচ্ছে। কুমিল্লা ও নোয়াখালীর ঘটনার সাথে জড়িত ও তাদের মদতদাতাদের ছাড় নেই। শনিবার আলাদা অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন আওয়ামী লীগ নেতারা। আর বিএনপির অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতেই সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে। প্লাবন রহমান জানাচ্ছেন বিস্তারিত। কুমিল্লায় মন্দিরে হামলার ঘটনায় এখনো বিশৃঙ্খল দেশের বিভিন্ন এলাকা। এই ঘটনা নিয়ে পাল্টাপাল্টা অভিযোগ চলছে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ বিএনপির মধ্যে। তথ্যমন্ত্রী বলেছেন, বিএনপির বক্তব্যই প্রমাণ করছে কুমিল্লার ঘটনায় তাদের ইন্ধন রয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে স্বাধীনতা বিরোধী শক্তি এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। যেসব নেতারা তথ্য গোপন করে নিজের লোককে চেয়ারম্যান মেম্বার বানানোর জন্য আজকে স্থানীয় সরকার পরিষদে জালিয়াতির আশ্রয় নেবেন, তাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা নেওয়া হবে। এই কুমিল্লায় যে ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হয়েছে, এটির পিছনে রাজনৈতিক উদ্দেশ্য ছিল। বিএনপি জামাত সহ ধর্মান্ধ গোষ্ঠী যুক্ত তারা এই ঘটনা ঘটিয়ে সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে। অন্যদিকে রাজধানীর সোনারগাঁ হোটেলে এক আলোচনায় অংশ নিয়ে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বিএনপির দিকে ইঙ্গিত করে বলেছেন, আবার ক্ষমতায় যেতে দেশে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতেই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টা চলছে। এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য যারা কাজ করবেন, দলে ধর্মে ধর্মে বিবাদ সৃষ্টি করবেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আমাদের সবাইকে স্ব অবস্থান থেকে সচেতন হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে, মোকাবিলা করতে হবে। রাজধানীতে এক আলোচনায় বিএনপির খন্দকার মোশাররফ বলেছেন, সরকার আন্তরিক হলে কুমিল্লার ঘটনার ষড়যন্ত্রকারীদের বের করতে পারবে। তবে বিএনপি মহাসচিবের অভিযোগ, গণতান্ত্রিক আন্দোলন প্রতিহত করতে সরকার পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সহিংসতা ঘটাচ্ছে। শনিবার চট্টগ্রামে মহানগর বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন অভিযোগ করেন। বারবার করে বলছেন যে এটার পেছনে নাকি বিএনপি আছে। আরে করাচ্ছ তো তোমরা, এই ঘটনা ঘটাচ্ছ তোমরা, কারণ তোমরা জানো এইসব ঘটনা যদি না ঘটাও তাহলে জনগণ গণতন্ত্রের যে আন্দোলন করবে, তাদের অধিকারের জন্য আন্দোলন করবে, সে ওটাকে ডাইভার্ট করতে হবে, অন্যদিকে দৃষ্টি সরাতে হবে। আমরা আর নির্বাচনের ফাঁদে পা দিচ্ছি না। আওয়ামী লীগের এই দেশের মানুষ খুব ভালো করেই জানে যে আওয়ামী লীগের অধীনে যদি নির্বাচন হয়, সেই নির্বাচন কোনোদিনই সুষ্ঠু আবাদ গ্রহণযোগ্য হবে না। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। মাগুরায় জগদ্দল ইউনিয়ন পরিষদ নির্বাচন পূর্ব সহিংসতায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। লুটপাট ও বাড়িঘর ভাঙচুরের ভয়ে এলাকার মানুষদের মালামাল নিয়ে অন্যত্র যেতে দেখা গেছে। হত্যা পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জগদ্দল ইউনিয়নের আসন্ন উপনির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার সহিংসতার ঘটনায় 4 জন নিহত হওয়ার পর শনিবারও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করতে দেখা যায়। আবারও হামলা ও সহিংসতার আশঙ্কায় ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছেন এলাকাবাসী। নিহতদের পরিবারে চলছে শোকের মাতম।
তারপরে আমরা যাই দিই যে কাজে হওয়ার আগে এলাকে মনির এলাকে 4 জনে ধরে আনে আমাকে সামনে ফেলেছি। ফেলার পরে আমরা ভ্যান তলাশ করতেছি, ভ্যান পাচ্ছি না, মনির আতাসিং করে নিয়ে আসতেছি, আনার পরে এলাকে কাজে। এটা আসলেই আতঙ্ক যে পরবর্তীতে লুটপাট হইতে পারে, হামলা হইতে পারে। আমরা ভয়তে মালামাল নিয়ে যাচ্ছি, ভাঙচুর হতে পারে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, হত্যা পরবর্তী সহিংসতা এড়াতে এলাকায় বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনা তদন্তে মাঠে নেমেছে পুলিশ। আমরা ইতিমধ্যেই 4 জনকে আটক করতে সক্ষম হয়েছি। এলাকায় পর্যাপ্ত অতিরিক্ত পুলিশের উপস্থিতি রয়েছে, আইন শৃঙ্খলা সম্পূর্ণ আমাদের নিয়ন্ত্রণ রয়েছে, আর কোনো ধরনের বর্তমানে কোনো অসুবিধা পরিলক্ষিত হচ্ছে না। 11 নভেম্বর জগদল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার বিকেলে 3 নম্বর ওয়ার্ডের মেম্বার প্রার্থী নজরুল ইসলাম ও সৈয়দ হাসানের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে দুই পক্ষের 4 সমর্থক নিহত হয়, আহত হয় কমপক্ষে 20 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ময়মনসিংহে ত্রিশালে বাস ট্রাক সংঘর্ষে নারী ও শিশু সহ 7 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 10 জন। আহতদের মধ্যে 4 জনের অবস্থা গুরুতর। অবৈধ পার্কিং ও অনিয়ন্ত্রিত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। সৈয়দ নোমানের তথ্য ছবি নিয়ে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার বেলা 3টার দিকে ঢাকা থেকে শেরপুরগামী এম.এ. রহিম পরিবহনের একটি বাস ত্রিশালের চেলের ঘাট এলাকায় পৌঁছয়। এ সময় পেছন থেকে ময়মনসিংহগামী একটি পাথর বোঝাই ট্রাক বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 5 জন এবং হাসপাতালে নেয়ার পথে অপর একজনের মৃত্যু হয়। ওইখান থেকে বাসটা ফেলা যাচ্ছিল, যাওয়ার সময় 5টা লোক পড়ে গিয়ে মারা গেছে। একটা মহিলা চিৎকার করে উঠলো, ওটাকে দৌড় করে আসলাম, আসা পরে দেখি যে একটা লাশ পাছনের দিকে লোডটানো অবস্থায় আছে। দুর্ঘটনায় গুরুতর অবস্থায় 4 জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতি রোড সামালতে পারে না, এদিক দিয়ে আসার কারণে বাজারে দেয় আর কি অনেক লোক মারা গেছে। গাড়িটা এমনি তার গতিতে থামে গেছে, কিন্তু ড্রাইভার ছাড়া। অবৈধ পার্কিং ও বেপরোয়া গতির কারণেই মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা। বাসের অর্ধেক থেকে পিছনের দিকে একেবারে দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে 5 জন মারা যায়। চিকিৎসার জন্য ত্রিশাল হাসপাতালে নিয়ে গেলে 1 জন মারা যায় ত্রিশাল হাসপাতালে, গুরুতর অবস্থা আর 1 জন ময়মনসিংহ মেডিকেলে নিয়ে যায়, ওখানে আর 1 জন মারা যায়। এ পর্যন্ত 7 জনের মৃতদেহ পাওয়া গেছে। দুর্ঘটনার পর থেকে বাস ও ট্রাকের চালক পলাতক রয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের 5 জন সদস্য রয়েছে। তাদের বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলার ছনধরা ইউনিয়নে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীতে আইস বা ক্রিস্টাল মেথের সবচেয়ে বড় চালান ধরা পড়েছে, যার বাজার মূল্য 12.5 কোটি টাকা। প্রায় 5 কেজি ক্রিস্টাল মেথ জব্দ করার সময় বিদেশি অস্ত্র, গুলি ও সহযোগী সহ টেকনাফ কেন্দ্রিক অন্যতম মাদক ব্যবসায়ী খোকনকে যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাব। মিয়ানমারের মাদক ব্যবসায়ীদের একটি চক্রের কাছ থেকে নানা ধরনের মাদক এনে সারা দেশে ছড়িয়ে দিচ্ছে খোকন ও তার এই চক্রটি। মাসুদা লাবনী জানাচ্ছেন বিস্তারিত। অবৈধ মাদক ক্রিস্টাল মেথ বা আইস, যা ইয়াবার অন্যতম কাঁচামালও। শনিবার সকালে যাত্রাবাড়ি থেকে 12.5 কোটি টাকার আইস জব্দ করে র্যাব। গ্রেফতার করা হয় টেকনাফের অন্যতম মাদক ব্যবসায়ী খোকন ও তার সহযোগীকে। শনিবার রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, মিয়ানমার থেকে আসছিল আইসের বড় চালান। হোসেন ওরফে খোকনের সাথে মিয়ানমার কেন্দ্রিক যে সিন্ডিকেটটি রয়েছে বা পার্শ্ববর্তী দেশে যে সিন্ডিকেট মাদক ব্যবসা আছে, তাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক। তাদের মূল ব্যবসা ছিল, যেটা তারা বলেছে, বিভিন্ন সময় তারা ইয়াবা পাচার করেছে, সাম্প্রতিক সময় তারা আইসে গিয়েছে মূলত ব্যবসায়িক লাভের কথা বিবেচনা করে। র্যাব জানায়, আটককৃতদের কাছ থেকে এই সিন্ডিকেটের 20 থেকে 25 জনের নাম পাওয়া গেছে, যারা দেশ ও মিয়ানমারের বড় মাদক ব্যবসায়ী। তারা বার্মিজ কাপড় ও আচারের আড়ালে দেশে ছড়িয়ে দিত ইয়াবা ও আইস। মাদক চোরাকারবারিতে আয়কৃত অর্থ, সম্পূর্ণ অর্থটি তারা হুন্ডির মাধ্যমে করে থাকে। পার্শ্ববর্তী দেশে যারা মাদক ব্যবসায়ী, তারা এই স্ট্র্যাটেজিটা নিয়েছে যে যদি কোনো কারণে এরকম আইন শৃঙ্খলা বাহিনী আটক করে, সেক্ষেত্রে তাদেরকে পেমেন্ট না করলেও তাদের হচ্ছে। র্যাব জানায়, নিয়মিত মিয়ানমারে যেত খোকন। তার কাছে পাওয়া যায় মিয়ানমারের সিমো। 1 গ্রাম আইস মিয়ানমার থেকে 2000 টাকায় কিনে দেশে 15 থেকে 20 অথবা কখনো আবার 25,000 টাকায় বিক্রি করে চক্রটি।
নদীপথে দেশে আইস এনে টেকনাফ হয়ে ডিমান্ড বেশি হওয়ায় পাঠানো হতো ঢাকায়। এই চালানটি ঢাকার গুলশান, বনানী, মোহাম্মদপুর সহ বিভিন্ন স্থানে নেয়ার প্রস্তুতি ছিল। এই ধরনের মাদক চোরাকারবারি বা লেনদেনের সময় মাসুদা লাবণী, নিউজ 24, ঢাকা। তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদে নৌকার মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফর্ম বিতরণ শুরু করেছে আওয়ামী লীগ। শনিবার সকালে ধানমন্ডিতে দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে এই ফর্ম বিতরণ শুরু করা হয়। এদের নির্বাচন কমিশন ঘোষিত দেশের 9টি পৌরসভার প্রার্থীদের মাঝেও ফর্ম বিতরণ করা হয়। তবে প্রথম দিন হয় ভিড় ছিল অনেকটাই কম। আগামীকাল থেকে ভিড় বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আগামী 20 অক্টোবর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিতে পারবে প্রার্থীরা। আগামী 28 নভেম্বর হবে এসব এলাকার ভোট গ্রহণ। যেসব ভবনে বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা থাকবে সেসব ভবন মালিকদের 10% কর ছাড় দেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই তথ্য জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। ডিএনসিসির মেয়র বলেন, নিরাপদ পানি ও স্যানিটেশন খাতে বাংলাদেশ গত 50 বছরে যথেষ্ট অগ্রগতি ও সাফল্য অর্জন করেছে। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলাল উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে প্রধান অতিথি হিসেবে স্থানীয় সরকার মন্ত্রী মোহাম্মদ তাজুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে ঢাকা দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বক্তৃতা রাখেন। এবার করোনা আপডেট। কাপটা ভালো করে ধুয়ে এক কাপ চা। কাপ তো ভালো করে ধুইতেছি, তো আপনি হাতটা ধুবেন না? চাচা মাস্কটা ঠিক করে পড়েন। মাস্ক পরে চা খামু কেমনে? খাওয়ার আগে নামাইবেন, খাওয়ার পরে উঠাইবেন। নিয়ম মেনে সবাই একসাথে করোনা ঠেকাই। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 6 জনের মৃত্যু হয়েছে, যা গত 8 মাসে সর্বনিম্ন মৃত্যু সংখ্যা। এ সময় নতুন রোগী শনাক্ত হয়েছে 293 জন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গত 24 ঘন্টায় মোট 15,580টি নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার 1.88%। এখন পর্যন্ত দেশে মোট 15,65,174 জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে 27,752 জনের। সংবাদ একটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া রোডে যাত্রীদের ভোগান্তি কিছুতেই কমছে না। গেল কয়েকদিন ধরেই এই রোডে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে। আজও তার ব্যতিক্রম নয়। পাটুরিয়া ঘাটে পাড়ের অপেক্ষায় রয়েছে 5 শতাধিক যানবাহন। সংশ্লিষ্টরা জানান, পদ্মায় প্রবল স্রোতের কারণে পাটুরিয়া থেকে 1.5 থেকে 2 কিলোমিটার উজানে গিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে হচ্ছে। এতে ফেরিগুলোর ঘাটে ভিড়তে অধিক সময় লাগছে, ফলে ফেরি ট্রিপ সংখ্যা কমে গেছে। এতে ভোগান্তিতে পড়েছে নৌরোড ব্যবহারকারী দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। এই রুটে বর্তমানে 19টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সাতগাছিয়া দরবারের আল্লামা শেখ সৈয়দ ফরমান উল্লাহ সুলতানপুরি বলেছেন, বর্তমান সময়ে মানুষ আল্লাহ ও তার রাসূলের প্রতি আনুগত্য করছেন না, তাই ইসলামের উপর বারবার আঘাত আসছে। কোরআন অবমাননাকারীদের বিচার আল্লাহ নিজেই করবেন। শনিবার আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরি চট্টগ্রাম দক্ষিণ জেলার ব্যবস্থাপনায় পটিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবীর মাহফিলে তিনি এসব কথা বলেন। বক্তব্য রাখেন পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহিরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র আয়ুব বাবলু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক বদুল আলম সহ আরও অনেকে। এর আগে আশেকানে গৌসুল আজমের এক বিশাল জশ্নে জুলুসের র্যালি অনুষ্ঠিত হয়। লেবানন থেকে ফিরছেন বৈধ কাগজপত্রবিহীন আরও 418 বাংলাদেশি। শনিবার মধ্যরাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে নিজ দেশে ফিরছেন তারা। রোববার দুপুরে তারা বাংলাদেশে পৌঁছাবেন বলে জানায় দূতাবাস। শুক্রবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে বৈধ কাগজপত্রবিহীন সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় দূতাবাসের শ্রম সচিব আব্দুল্লাল মামুন ও তৃতীয় সচিব আব্দুল্লাল শাফি সহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এ ঘটনায় তারা দূতাবাসকে ধন্যবাদ জানান।
বলেন, এমন সংকটময় মুহূর্তে দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ সেবা পেয়ে আনন্দিত তারা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য সংবাদ। সুতার বাড়তি দামে মহাবিপাকে তৈরি পোশাক রপ্তানিকারকরা। তারা বলছেন সুতার দাম অস্বাভাবিক হারে বাড়লেও রপ্তানি বাড়তি দাম পাচ্ছে না তারা। এতে বড়দিনকে কেন্দ্র করে নেয়া পোশাকের অর্ডার ঠিকভাবে দিতে পারবেন কিনা তা নিয়ে এখনো দুশ্চিন্তায় রপ্তানিকারকরা। যদিও সুতা উৎপাদকরা বলছেন বিশ্ববাজারে তুলার দাম বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে এমন পরিস্থিতি। এজন্য দেশের অভ্যন্তরে সুতা তৈরির সক্ষমতা বাড়ানোর কথা বলছেন তারা। সুলতান আহমেদের রিপোর্ট। গেল অর্থবছরে বাংলাদেশ থেকে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,145 কোটি। চলতি অর্থবছরের প্রথম 3 মাসেও প্রবৃদ্ধি বেশ ভালো। তবে সুতার সংকটে তা ধরে রাখা নিয়ে সংশয়ে উদ্যোক্তারা। একদিকে সুতার বাড়তি দাম, তার উপর বাজারে সুতার স্বল্পতা, সব মিলিয়ে অস্বস্তির চরমে পোশাক রপ্তানিকারকদের। বস্ত্রকল মালিকদের সংগঠন বিটিএমই এর হিসেব বলছে 2020 সালের জুলাই মাসে প্রতি কেজি সুতার দাম ছিল $2.53, যা বছরের ব্যবধানে বেড়ে দাঁড়িয়েছে $4.2, অর্থাৎ বেড়েছে প্রায় 66%। তার উপর সুতার সংকটে সামনের বড়দিনের অর্ডার নিয়ে এখন দুশ্চিন্তায় উদ্যোক্তারা। অনেকগুলো অর্ডার আমাদের আছে অনেকগুলো কারণে, যেগুলো আমাদের ক্রিসমাসের ভিতরে ডেলিভারি দেওয়ার কথা, কিন্তু এখন দেখা যাচ্ছে আমরা সংখ্যায় আছি যে সুতার দাম বেড়ে যাওয়াতে আমাদের এই অর্ডারগুলো আগিয়ে নেওয়া এবং সেগুলো ক্রিসমাস উপলক্ষে নেওয়া, এই মুহূর্তে হঠাৎ করে কোনো দাম বাড়লে আমাদের র মেটেরিয়ালস পেতে যদি অসুবিধা হয়, আমরা কিন্তু গার্মেন্টগুলো শিপমেন্ট করতে পারবো। বর্তমানে 500-র অধিক সুতা তৈরির কারখানা রয়েছে বাংলাদেশে। তারপরও পোশাক রপ্তানিকারকদের সুতার জন্য ভরসা করতে হচ্ছে আশপাশের কয়েকটি দেশের উপর। প্রতি বছর বিপুল পরিমাণ পোশাক রপ্তানি হচ্ছে বাংলাদেশ থেকে। তা নিয়ে যেমন স্বস্তি রয়েছে, অন্যদিকে অস্বস্তি রয়েছে বাংলাদেশ থেকে খুব কম পরিমাণে মূল্য সংযোজন হওয়াতে। অবশ্য উদ্যোক্তারা বলছেন বাংলাদেশে এই স্পিনিং কারখানা বাড়াতে পারলে মূল্য সংযোজন কয়েক গুণ বাড়ানো সম্ভব। সুতার বাজারের এই অস্থিরতার জন্য বিশ্ববাজারে তুলার দাম বৃদ্ধিকে দায়ী করছেন সুতা উৎপাদকরা। সরকার বলুক যে চায়নাতে যে সিস্টেমে ফ্যাক্টরি করার সুযোগ দিয়েছে, আমি বাংলাদেশে প্রত্যেকটা উইভিং ফ্যাক্টরি বা যারা গার্মেন্টসে ফিডব্যাক দিবে ফ্যাব্রিক্স, তাদেরকে আমি সেম ফ্যাসিলিটি করে দিব। বিগত বছরগুলিতে আমরা কিন্তু আমাদের সাপ্লাইটা অতিরিক্ত ছিল এবং আমাদের যেটুকু ডিমান্ড ছিল সেই পুরোনো আমাদের সাপ্লাই মিলিয়ে টিলায় আমাদের প্রাইস কিন্তু কখনই আমরা লাভ করতে পারিনি। এই বছর কিন্তু প্রাইসটা বাড়ার কারণে ইন্টারন্যাশনাল মার্কেটে তুলার দাম বেড়েছে, আন্তর্জাতিকভাবে কটনের ব্যবহার 30% বাড়ছে। তবে সংকট যাতে দীর্ঘমেয়াদী না হয় সেজন্য বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমএ সহ কয়েকটি সংগঠন এক হয়ে কাজ করছে বলেও জানান উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। সংবাদের এ পর্যায়ে আবারও বিরতি নিচ্ছি। আরো খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 রাত 10টার সংবাদ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট শুধু বাজার নয়, সরকারকেও নিয়ন্ত্রণ করছে। তাই চাল, ডাল, পেঁয়াজ, রসুন, তেল, আটা, চিনি, সবজি সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্য বৃদ্ধি হচ্ছে। অন্যদিকে উৎপাদক, কৃষক প্রতারিত হচ্ছে। শনিবার রাজধানীর শান্তিনগর কাঁচা বাজারের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। আরও বক্তব্য রাখেন দলের সম্পাদক মণ্ডলীর সদস্য রহিন হোসেন প্রিন্স, জলি তালুকদার সহ অনেকে। জানাবো আন্তর্জাতিক খবর। খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে নজিরবিহীন বিপর্যয় আসতে পারে। জাতিসংঘের এমন সতর্কতা আর বৈশ্বিক ক্ষেত্রে খাদ্যপণ্যের ব্যাপক মূল্যবৃদ্ধির আশঙ্কার মধ্য দিয়েই আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। দিবসটি উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা সতর্ক করে বলছে, করোনা মহামারী আর জলবায়ু পরিবর্তন বৈশ্বিক খাদ্য সংকটকে আরও ভয়াবহ করে তুলতে পারে। মাসুদ রানার ডেস্ক রিপোর্ট।
আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ, ভালো উৎপাদনে ভালো পুষ্টি আর ভালো পরিবেশই উন্নত জীবন। এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ পালিত হচ্ছে বিশ্ব খাদ্য দিবস। তবে করোনা মহামারী আর জলবায়ু পরিবর্তন হুমকির মুখে ফেলেছে বিশ্ব খাদ্য নিরাপত্তা। দ্য হাঙ্গার প্রজেক্টের তথ্য অনুসারে প্রায় ৬৯ কোটি মানুষ বিশ্বব্যাপী ভয়াবহ দরিদ্রতার সাথে বাস করছে, আর ৮৫ কোটি মানুষ দরিদ্রতার ঝুঁকিতে রয়েছে করোনার কারণে। ১৩,৫০,০০,০০০ মানুষ এখনো খাদ্যের অভাবে ধুঁকে মরছে। সম্প্রতি বুর্কিনা ফাসো এবং নাইজেরিয়ায় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীও সংকটকাল সময় পার করছে। খাদ্য সংকটের মুখে পড়তে যাচ্ছে আফগানিস্তান, ইয়েমেন সহ একাধিক দেশ। বর্তমান বিশ্বের প্রায় ৯ জনে একজন অপুষ্টির শিকার, যার ২/৩ এশিয়া মহাদেশে বসবাস। ইথিওপিয়া, মাদাগাস্কার, দক্ষিণ সুদান, কেনিয়া সহ অনেক দেশের মানুষ দুর্ভিক্ষের মুখে। মাসের পর মাস বৃষ্টির দেখা নেই, বাজারে খাবারের মূল্য চড়া, সামর্থ্য নেই এক মুঠো খাবার কেনার। আমাদের একমাত্র ভরসা আন্তর্জাতিক সহায়তা। দিবসটি উপলক্ষে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউডঙ্গো জানিয়েছেন, করোনা মহামারী বৈশ্বিক খাদ্য নিরাপত্তাকে আরো কঠিন করে তুলেছে। বিশ্বের মানুষ মহামারী আর জলবায়ু পরিবর্তনের ভয়াল সময় পার করছে। দিন যত যাচ্ছে এমন দুর্যোগ নিরাপদ খাদ্য নিয়ে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করছে। বিশ্লেষকরা বলছেন, এই সংকট হয়তো বিশ্ব এড়াতে পারবে যদি বিশ্ব নেতারা দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে। মাসুদ রানা, নিউজ 24। ব্রিটিশ কনজারভেটিভ এমপি স্যার ডেভিড অ্যামেসের হত্যাকাণ্ডের স্পট পরিদর্শনে গেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এ সময় শোকগ্রস্ত প্রধানমন্ত্রী স্যার ডেভিডকে জনমানুষের নেতা বলে আখ্যা দেন তিনি। একই মত ব্যক্ত করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীও। এর আগে কনজারভেটিভ সাংসদের হত্যাকাণ্ডকে সন্ত্রাসী ঘটনা হিসেবে আখ্যায়িত করে পুলিশ। জানান, ইসলামী চরমপন্থীরা এই হামলার সাথে জড়িত থাকতে পারে। স্যার ডেভিড শুক্রবার তার নিজ নির্বাচনী এলাকায় ছুরিকাঘাতে শিকার হন। ঘটনার সাথে জড়িত সন্দেহে ২৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আফগানিস্তানের কান্দাহার মসজিদে আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে আইএস। গেল দিনের এই হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ জনে। আইএসের বিবৃতিতে বলা হয়, তাদের ২ জন যোদ্ধা মসজিদের নিরাপত্তা রক্ষীদের গুলি করে হত্যা করে, এরপর ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এর আগেও কুন্দুজ শহরের একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় হামলার দায় স্বীকার করেছিল গোষ্ঠীটি। এদিকে কাবুলে এবারকে ড্রোন হামলায় নিহত হওয়া একই পরিবারের ১০ জনের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, সাথেই থাকুন। নিউজ 24 সংবাদে আরো একবার স্বাগত। জানাবো খেলার খবর। ওমান পর্ব দিয়ে কাল মাঠে গড়াচ্ছে টি-20 বিশ্বকাপ। প্রথম দিনে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রস্তুতি ম্যাচে না থাকলেও ইনজুরি কাটিয়ে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ওমান পর্বে ভালো করে আগে সুপার 12 নিশ্চিত করাই বাংলাদেশের প্রথম লক্ষ্য। 2014 ও 2016 সালের মতো এবারও বাছাই পর্ব খেলে সুপার 12-এ যেতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ বি গ্রুপ থেকে খেলবে স্কটল্যান্ড, ওমান ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে। দর্শক, খবর শেষ করব স্প্যানিশ ও মেক্সিকান ফুড ফেয়ারের খবর দিয়ে। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে শুরু হয়েছে 22 দিন ব্যাপী স্প্যানিশ ও মেক্সিকান ফুড ফেয়ার। ঢাকাবাসীকে স্প্যানিশ ও মেক্সিকান খাবারের স্বাদ দিতে ফিয়েস্তা হিসপানা শিরোনামে এমন আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। স্বাস্থ্যবিধি মেনে এই ফুড ফেয়ার চলবে আগামী 4 নভেম্বর পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। শুরু হয়েছে স্প্যানিশ ও মেক্সিকান ফুড ফেয়ার, আর তাই এই দুই দেশের ঐতিহ্যে সেজেছে রাজধানীর রেডিসন ব্লু হোটেল। নান্দনিক আলোকসজ্জার পাশাপাশি শোভা পাচ্ছে বিভিন্ন ব্যানার। বাংলাদেশের জনপ্রিয়তা রয়েছে স্প্যানিশ ও মেক্সিকান খাবারের। জলপাই, তেল, নানা রকম ভেষজ, পনিরের প্রাধান্য থাকে এই খাবারে। ভোজন রসিকদের কথা মাথায় রেখে ঢাকার রেডিসন ব্লু আয়োজন করেছে ফিয়েস্তা হিসপানা। বিভিন্ন ধরনের অ্যাপেটাইজার, স্যুপ, সালাদ তো থাকবেই, সাথে স্প্যানিশ ফিশ পায়েলা, চিকেন ফাজিটাস, টাকোস, নাসোস সহ নানা ধরনের খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা। আমাদের রেসপন্সেস খুব ভালো, বিকজ অনেকেই আপনার মেক্সিকান অ্যান্ড স্প্যানিশ ফুডটা খুব পছন্দ করে। সো ওটা আইডিয়া মাথায় রেখে আমরা এরকম একটা ফেস্টিভ্যাল এরকম বিভিন্ন মান্থে করি। এই মাসে আমাদের স্প্যানিশ অ্যান্ড মেক্সিকান।
রয়েছে লাইভ কিচেনের ব্যবস্থা। ডাইনিং অতিথিরা নিজেদের পছন্দ করা খাবার তৈরি করে নিতে পারবেন চোখের সামনেই। সুইট কর্ন আপনার আছে, তারপর মাশরুম আছে, হ্যাঁ, এই ধরনের ফুডগুলো আমরা এখানে দিচ্ছি আর কি। যেমন তাকো, তারপর আপনার ক্যাশাদিলা আছে, হ্যাঁ, বিশেষ করে মেক্সিকান এবং ভিতরে আপনার ব্রেড বেস্ট আর কি আছে আর কি এখানে। বুফে পদ্ধতিতে পরিবেশন করা এসব খাবার খেতে জনপ্রতি খরচ হবে ৪,৭০০ টাকা। তবে সুনির্দিষ্ট ব্যাংক কার্ডে একটি কিনলে একটি ফ্রি অফার এবং যে কোনো পেমেন্ট পদ্ধতিতে দুটি কিনলে একটি ফ্রি অফার পাওয়া যাবে। পুরো আয়োজনে অংশগ্রহণকারী সবার জন্য রয়েছে র্যাফেল ড্রয়ের ব্যবস্থা। 14 অক্টোবর শুরু হওয়া এই ফুড ফেয়ার চলবে 4 নভেম্বর পর্যন্ত। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এই ছিল এখনকার সংবাদ আয়োজনে। ধন্যবাদ সবাইকে।